আদ্রিতা ভেবেছিল যে যদি নীল কোনো উল্টোপাল্টা কথা বলে ফেঁসে যায়, সেটা আদ্রিতা চাইছিল না। যদিও আদ্রিতা আর নীলের বিয়ে 3 বছর কেটে গিয়েছিল, কিন্তু তাও আদ্রিতা তাকে এতদিনেও খুব বেশি চিনে উঠতে পারেনি। আর আদ্রিতা এই কয়েক বছরে নীলকে কখনো কারোর চিকিৎসাও করতে দেখেনি। আর সব থেকে জরুরি কথা, অদিতি লাহা পরিবারের বউ। যদি চিকিৎসা করতে গিয়ে নীল এদিক ওদিক কিছু করে ফেলে তাহলে কি হবে? আদ্রিতা লাহা পরিবারকে চটানোর মতন ভুল করতে চাইছিল না। কুনাল, তুমি কোনো চিন্তা করো না। যেই নীল কথা বলতে শুরু করলো তখনই আদ্রিতা নীলকে তাড়াতাড়ি চুপ করিয়ে দিল। নীল, তুমি চুপ করো, এটা উল্টোপাল্টা কথা বলার সময় নয়। আদ্রিতা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে দুজন মানুষের কথার মাঝখানে কথা বলতে শুরু করে দিয়েছিল। আরে বাবা, তুমি একটু শান্ত হও, আমি খুব ভালো করে জানি যে আমার কি করা উচিত। নীল শান্তভাবে আদ্রিতাকে বলল। এরপর আর সময় নষ্ট না করে নীল সরাসরি কুনালকে জিজ্ঞেস করল, কুনাল, আমাকে একটা কথা বলো, অদিতি কি উল্টোপাল্টা কিছু খেয়েছিল? নীল খেয়াল করেছিল যে অদিতির ঠোঁটের কোনায় হলুদ হলুদ কিছু একটা লেগে রয়েছে। সকাল থেকে তো অনেক কিছুই খেয়েছে, আলাদা করে আর কি বলবো। একটু ভেবে কুনাল বলল, কিন্তু হ্যাঁ, এখানে আসার পর থেকে ও আর কিছু খায়নি। শুধু আমরা যখন নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম তখন গাছে একটা কামরাঙা দেখেছিলাম, আমি ওটা পেড়ে অদিতির হাতে দিয়েছিলাম। ও শুধু কামরাঙাটাই খেয়েছে। এই কথা শুনতেই নীলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সেও নদীর ধারে ওই গাছটাকে লক্ষ্য করেছিল, কিন্তু সেই গাছটা কামরাঙা নয়, বরং সেই গাছটা আসলে একটা ওষুধের গাছ। সেখান থেকে নানা রকমের ওষুধ তৈরি করা হয়ে থাকে। নীল সেটা জানত। 3 দিন আগে নীল নিজের সেক্রেটারি নন্দিতাকে একজন লোক খুঁজে দিতে বলেছিল যে সংস্কৃত পড়তে পারে। নন্দিতা যথারীতি একজন লোক খুঁজে দিয়েছিল। তারপর তাকে শালিনীর দেওয়া ওই দুটো বই দিয়ে সেটার বাংলা অনুবাদ করতে বলেছিল নীল। 2 দিন আগে সেই বই দুটোর বাংলা ভার্সন লোকটা দিয়ে গিয়েছিল। তারপর সারা রাত জেগে বাংলা অনুবাদ করা বই দুটোকে প্রায় মুখস্থ করে ফেলেছিল নীল। শালিনীর কোনো ধারণাই ছিল না যে ওই বই দুটো ঠিক কতটা কাজের। কিন্তু নীল জানতো যে বই দুটো খুবই ইম্পর্টেন্ট, আর আজ সেটা প্রমাণও হয়ে গেল। অদিতি যেই ফলটা খেয়েছিল বইতে সেই ফলটার নাম সোনালী ফল হিসাবে উল্লেখ করা আছে। ফলটা খুবই বিষাক্ত, কিন্তু এর চিকিৎসা খুবই সহজ। নীলের শুধু মাছের তেল প্রয়োজন। যদি ঠিক সময় অদিতিকে মাছের তেল খাইয়ে দেওয়া যায় তাহলে ওই ফলের বিষ অকেজো হয়ে পড়বে। কিন্তু সেই তেল সরাসরি খাওয়ানো যাবে না, একটা নিয়ম আছে। নীলকে সেটারও ব্যবস্থা করতে হবে। কুনাল, আমার কাছে বৌদিকে বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু আমি যেভাবে বৌদির চিকিৎসা করব সেটাকে অনেকে ভুল বুঝতে পারে। তোমার কি আমার উপর ভরসা আছে? সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো নীল। কুনালের কোনো উত্তর দেওয়ার আগেই আশপাশের লোকজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। এখানে কোনো ভুল বোঝাবুঝির কি আছে? আমার তো মনে হয় সেন পরিবারের এই ফালতু ঘরজামাইয়ের মনে ধরেছে বৌদিকে, আর এখন সুযোগ বুঝে ও ভুলভাল কিছু একটা করে সেটার ফায়দা তুলতে চাইছে। টমি সাউ হঠাৎ সুযোগ বুঝে নীলের দিকে আঙুল তুলে ভয়ানক চেঁচিয়ে উঠে বলল, তোর সাহস কি করে হলো অদিতি বৌদির দিকে বাজে নজরে দেখার? তোর এই সমস্ত কায়দাবাজি এখানে চলবে না। কুনাল, আমার মনে হয় না তোমার নীলের কথায় পাত্তা দেওয়া উচিত। আমার মনে হয় না ও কিছু জানে। অমিয় সরু চোখে নীলকে দেখতে দেখতে বলল। অমিয় আর টমি সাউয়ের কথা শুনেও নীলের হাবে ভাবে কোনো পরিবর্তন দেখা দিল না। সে ওদের দিকে ঘুরে সঙ্গে সঙ্গে বলল, তোমরা দুজন যখন এত চেঁচামেচি করছো তাহলে আমার মনে হয় যে তোমাদের কাছে অদিতিকে বাঁচানোর নিশ্চয়ই কোনো উপায় রয়েছে। বেশ, তাহলে তোমরা এগিয়ে আসো আর অদিতিকে বাঁচাও। একদম বেশি চালাকি করার চেষ্টা করবে না। বেশ রাগী গলায় হুমকি দিল অমিয়। যদি আমরা মানুষের প্রাণ বাঁচাতে পারতাম তাহলে করে ফেলতাম। তোমার মতন কোনো নোংরা খেলা খেলতাম না, টমি সাউ খুব অ্যারোগেন্ট ভাবে বলে উঠল। মোদ্দা কথা হলো, তোমাদের কাছে এই মুহূর্তে অদিতির চিকিৎসা করার মতো কোনো উপায় জানা নেই। কি আমি ঠিক বলছি তো? হঠাৎ নীলের কথা বলার ভঙ্গি পুরোপুরি বদলে গেল। তাহলে যে ব্যাপারে তোমাদের কোনো ধারণাই নেই সেই সব ব্যাপারে নিজেদের নাক গলিয়ে ফালতু কথা না বললেই কি নয়? ঠিক সেই সময় কুনাল প্রচন্ড গম্ভীরভাবে বলে উঠল, নীল একদম ঠিক কথা বলেছে। যদি তোমাদের মধ্যে কেউ আর কোন রকম বাগড়া দেওয়ার চেষ্টা করে আমি তাকে তুলে সোজা এই নদীতে ফেলে দেব। কুনালের মুখে এই কথা শুনে সবাই হঠাৎ করে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। অমিয়, টমি কেউ আর মুখ খোলার সাহস পেল না। এরপর কুনাল নীলের দিকে তাকিয়ে বলল, নীল, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমার অদিতিকে বাঁচাও, আমি তোমার পায়ে পড়ছি। আরে কি করছো? কিচ্ছু হবে না অদিতি, তুমি এক্ষুনি যাও আর 2টো বড় দেখে মাছ নিয়ে এসো। সকাল থেকে কয়েকজন নদীর ধারে মাছ ধরতে বসেছে, এতক্ষণে ওরা অন্তত 2টো মাছ তো ধরেই ফেলেছে, বিনয়ের সাথে বলল নীল। যখন থেকে অদিতি জ্ঞান হারিয়েছিল তখন থেকে কুনাল অদিতির হাত ধরে মাটিতেই বসেছিল, কিন্তু নীলের কথা মতো সে ছুটে চলে গেল মাছ আনতে।
এদিকে নীল মাটির থেকে তুলে নিজের কোলের উপর শোয়ালো অদিতিকে। তারপর নিজের হাত দিয়ে অদিতির তল পেটে চাপ দিল নীল। এরপর নিজের তর্জনী আর মধ্যমা দিয়ে অদিতির শরীরের কয়েকটা আকু পয়েন্টসের উপর চেপে ধরল সে। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজনের খুব একটা ভালো লাগছিল না। তারা নিজেদের মধ্যে কিছু বলা বলি করতে চাইছিল, কিন্তু কুণালের ভয়ে মুখ খুলতে পারল না। কুণাল সেখান থেকে চলে যাওয়ার পর আদ্রিতা নীলের সামনে এসে দাঁড়ালো। নীল, তোমাকে কাউকে কিছু দেখাতেও হবে না, আর কারো সামনে কিছু প্রমাণ করতেও হবে না। অদিতিকে ছেড়ে দাও, আর এক্ষুনি মিস্টার কুণালের কাছে ক্ষমা চেয়ে নাও। ভয়ে ভয়ে বলল আদ্রিতা। আসলে কোনো অজানা কারণে আদ্রিতা যখন নীলের কোলে অদিতিকে শুয়ে থাকতে দেখলো, তখন সে একটু দুঃখ পেল। তুমি এত চিন্তা করো না বাবু, আমি খুব ভালো করে জানি যে আমি কি করছি। নীল আদ্রিতাকে আশ্বস্ত করল। আচ্ছা তাই? তুমি জানো যে তুমি কি করছো? কি জানো তুমি? তুমি কি রোগের চিকিৎসা করতে জানো? লোকেদের প্রাণ বাঁচাতে জানো? খানিক চটে গিয়েছিল আদ্রিতা। তারপর আফসোস করে বলল, নীল, তুমি কেন বুঝতে চাইছো না যে সেন পরিবার এই মুহূর্তে লাহা পরিবারের সঙ্গে কোনো গন্ডগোল বাঁধাতে পারবে না? তোমার জন্য আমাদের সবার 12টা বাজবে, আর তারপর আমার বাড়ির লোক তোমায় কথা শোনাবে। নীল এমন ভাব করলো যেন সে আদ্রিতার কথাগুলো শুনতেই পায়নি। তার পুরো মনোযোগ এই মুহূর্তে অদিতির উপর ছিল। ওর মনে কোনো পাপ ছিল না। এখন অদিতির জীবন বাঁচানোই ওর একমাত্র লক্ষ্য। এরপর নীল নিজের হাত দিয়ে অদিতির আকু পয়েন্টসগুলো চেপে ধরে সে অদিতির হার্টবিট সচল রাখার চেষ্টা করতে থাকলো। এই দৃশ্য দেখে সবাই ছি ছি করে উঠল, যেন নীল জেনে বুঝে এসব নোংরামি করছে। সবার সামনেই চিকিৎসার বাহানায় অদিতিকে নিয়ে ফুর্তি করছে। বয়স্ক লোকজন এইসব দৃশ্য দেখে সহ্য করতে পারল না। এমন সময় কুণাল নিজের হাতে একটা বড় প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে পৌঁছালো। সেই গামলার মধ্যে 3 থেকে 4টে বড় বড় মাছ রাখা ছিল। এদিকে এসব দেখে আদ্রিতা ভীষণ ঘাবড়ে গেল। সে কুণালের দিকে এগিয়ে এসে অনুরোধ করল, নীলের কথায় ভরসা করবেন না, ও আপনার স্ত্রীকে বাঁচাতে পারবে না। আপনি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব অদিতিকে কোনো হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন। কথাগুলো বলতে বলতে আদ্রিতার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছিল। সে খুব ভালো করেই বুঝতে পারছিল এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি চলতে থাকলে যদি অদিতি এখানে মারা যায়, তাহলে কুণাল পুরো সেন পরিবারকে শেষ করে দেবে। আদ্রিতা ঠিক কথাই বলছে। আমি ডাক্তার হয়েও এইভাবে কারোর চিকিৎসা করতে দেখিনি। কে জানে এই বেকার ঘরজামাই কোথা থেকে এসব শিখে এসেছে। নয়ন নিজের গলা তোলার চেষ্টা করল। অমিয় বেশ ঘৃণার দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলল, কুণাল, তুমি কেন বুঝতে চাইছো না যে ও সেন পরিবারের একটা অপদার্থ ঘরজামাই, যে নিজের জীবনে কিছু করতে পারলো না? সে তোমার বউকে বাঁচাবে কি করে? ওর কথার জালে ফেঁসে তুমি সময় নষ্ট করো না। অল রাইট, এবার সবাই নিজের মুখ বন্ধ করো। কুণাল অধৈর্য হয়ে বলে উঠল, আমি জানি যে তোমরা সবাই কি ভাবছো। তোমাদের মনে হচ্ছে যে নীল আমার স্ত্রীকে মেরে ফেলবে, ওকে বাঁচাতে পারবে না। কিন্তু তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। এসবের জন্য আমি কাউকে দোষারোপ করব না। কুণাল সবার দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই জানো যে আমরা কোথায় এসেছি, আর সেই জায়গাটা কতটা রিমোটলি লোকেটেড। যদি এই সময় আমি অ্যাম্বুলেন্সকে ফোন করি, তাহলেও আমি জানি না যে সেটা কখন আসবে, আদৌ আসবে কিনা। সেই কারণেই আমার নীলের উপর ভরসা করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। যেই কুণাল কথাগুলো বলল, অমনি উপস্থিত সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। কুণাল পরিষ্কার বলে দিয়েছিল যে সে কাউকে দোষারোপ করবে না। এবার তার মানে যা হবে শুধু নীলের সাথেই হবে। কুণালের কথা শুনে আদ্রিতা অবাক হয়ে গিয়েছিল। আগের দিন যখন সে নীলের সঙ্গে মিত্রা অ্যান্টিক এম্পোরিয়ামে গিয়েছিল, সেদিনও শালিনীর পুরো ভরসা ছিল নীলের উপর, কিন্তু আদ্রিতাই ইতস্তত করছিল। আর আজকে কুণাল লাহা, যার সঙ্গে নীলের মাত্র 3 ঘন্টা আগে পরিচয় হয়েছে, সেও নীলের উপর পুরোপুরি ভরসা করতে প্রস্তুত ছিল। কিন্তু আদ্রিতা স্ত্রী হওয়া সত্ত্বেও কখনোই নীলকে পুরোপুরি ভরসা করে উঠতে পারেনি, বিশেষত সেই সমস্ত ব্যাপারে যেখানে রিস্ক ফ্যাক্টর একটু বেশি। হয়তো আমি এখনো পর্যন্ত নীলকে ঠিক বুঝে উঠতে পারিনি। নীলের দিকে তাকিয়ে মনে মনে ভাবল আদ্রিতা। সবার কথা অগ্রাহ্য করে কুণাল সোজা নীলের দিকে এগিয়ে গেল। নীল, আমরা এই মাছগুলো নিয়ে এখন কি করব? এগুলো কি অদিতিকে সরাসরি খাইয়ে দেব, নাকি অন্য কিছু করতে হবে? অদিতির সারা শরীর কাঁপছিল, তাই জন্য নীল শক্ত করে অদিতির দুটো কাঁধ ধরে রেখেছিল, যাতে অদিতি নীলের কোল থেকে পড়ে না যায়। মাছ দিয়ে আমরা কিছু করব না, আমাদের মাছের তেলটা দরকার, কিন্তু সেই তেলটা সরাসরি ওকে খাওয়ানো যাবে না। আমাকে তেলটা সঠিক অনুপাতে ব্যবহার করে একটা ওষুধ বানাতে হবে, শান্ত গলায় বলল নীল। তুমি ওষুধ বানাতে পারবে? তুমি কি ওষুধ বানাতে শিখেছো? অবাক হয়ে জিজ্ঞেস করলো কুণাল। নীলের এই ওষুধ বানানোর গুপ্ত প্রতিভার কথা শুনে সবাই বেশ চমকে উঠল। পরক্ষণেই সবাই নীলকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। বাহ, এখানে তো সার্কাস চলছে দেখছি। বাঘের সঙ্গে লড়াই করছে, শুয়োর ধরে আনছে, ওষুধ বানাচ্ছে, আর কি পারো ভাই তুমি?
ও যে নিজেকে কি ভাবছে কে জানে। একদিন দেখবো ঘুম থেকে উঠে বলবে আমি ভগবান। সবাই নীলকে নিয়ে মজা করলেও নীল তাদের কোনো উত্তর দিল না। শুধুমাত্র অবন্তিকা মনোযোগ দিয়ে শুনছিল নীলের কথা। ও জানে নীলের অনেক প্রতিভা রয়েছে। এখানে কেউ বিশ্বাস না করলেও অবন্তিকার কাছে প্রমাণ রয়েছে। আরে নীল, তুমি অপদার্থ থেকে অ্যালকেমিস্ট কবে হয়ে গেলে? এখন এটা বলো না যে গত 3 বছর ধরে তুমি ঘরে বসে আছো কারণ তুমি অ্যালকেমিস্ট হওয়ার কোর্স করছিলে। নবীনবাবু আসলে এতক্ষণ এখানে ছিলেন না, বেড়াতে গিয়েছিলেন এদিক ওদিক। খবর পেয়ে ছুটে এলেন। নীলকে অপমান করার এত ভালো সুযোগ কি আর ছাড়া যায়? নীল যদি ওদের কথায় পাত্তা দিত তাহলে আসল কাজটা সে কখন করত। তার মূল লক্ষ্য এখন অদিতিকে সুস্থ করে তোলা, আর সেটা তখনই সম্ভব হবে যখন সে মাছের তেল দিয়ে একটা ওষুধ তৈরি করে ব্যবহার করতে পারবে। কিন্তু তার জন্য নীলকে অনেক খাটনি করতে হবে। তবে এইসব হবে কি করে? আর মাছের তেল বের করা কি এতই সহজ? নীল কিছুই বুঝে উঠতে পারছিল না। আপনারা কি বুঝতে পেরেছেন নীলের আসল প্ল্যানটা কি? নীল অদিতিকে বাঁচানোর জন্য ঠিক কি করতে চাইছে, আর সে এইসব করবে কিভাবে? শেষমেশ অদিতি কি সুস্থ হয়ে উঠবে? নীল যদি নিজের কাজে সফল না হয় তাহলে কি হবে? কি পরিণতি হবে নীল আর কুণালের বন্ধুত্বে?